দুপুরের তীব্র রোদ তখন মরুভূমির বালিতে আগুনের মতো ছড়িয়ে পড়ছিল। দক্ষিণ ইসরায়েলের রেমন এয়ারবেসের ঘড়িতে তখন প্রায় 2টা বাজে। চারিদিকে নিস্তব্ধতা। রেস্টরুমে অনেক পাইলট দুপুরের বিরতি কাটাচ্ছিলেন। কেউ হয়তো বই পড়ছিলেন, কেউ হালকা খাবার খাচ্ছিলেন, আবার কেউ চোখ বুজে শুয়েছিলেন ক্লান্তি দূর করতে। একদম সাধারণ একটা দিন মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সবকিছু পাল্টে যায়। তীব্র সাইরেনের শব্দ পুরো এয়ারবেস কাঁপিয়ে দেয়। এই শব্দ শুধু একটি জায়গায় নয়, পুরো ঘাঁটি জুড়ে ছড়িয়ে পড়ে। পাইলটরা জানতেন এই সাইরেন কখন বাজে। এটি ছিল ইমার্জেন্সি অ্যালার্ম, মানে এখনই আকাশে উঠতে হবে। কোনো দেরি নয়, কোনো প্রশ্ন নয়। রেস্টরুম থেকে পাইলটরা ছুটে বের হতে থাকেন। তাদের মুখে উৎকণ্ঠা স্পষ্ট, কারণ এই ধরনের অ্যালার্ম সাধারণত তখনই দেয়া হয় যখন আকাশে সত্যিকারের কোনো বিপদ দেখা যায়। তবে একটা বড় সমস্যা ছিল। রেস্ট রুম থেকে মূল রানওয়ে এবং যুদ্ধবিমান রাখার জায়গা প্রায় 1 কিলোমিটার দূরে। এই দূরত্ব পায়ে হেঁটে যাওয়ার মতো সময় ছিল না। তাই তারা দ্রুত 4 থেকে 5টি সামরিক গাড়িতে উঠে পড়েন। গাড়িগুলো তীব্র গতিতে ছুটতে থাকে রানওয়ের দিকে। পাইলটদের চোখে তখন একটাই প্রশ্ন, আকাশে ঠিক কি ঘটছে? কোন শত্রু এসেছে, নাকি এটা কোনো মহড়া? কিন্তু মহড়ার জন্য এমন জরুরি অ্যালার্ম বাজে না। তাহলে আসল ঘটনা শুরু হয়েছিল আরও 30 মিনিট আগে। ইরানের একটি পুরনো সামরিক ঘাঁটি থেকে সেদিন একটি F-4 টমক্যাট যুদ্ধবিমান উড়ানো হয়েছিল। এই বিমানগুলো দেখতে অনেক পুরনো মডেলের হলেও এখনও ইরান এগুলো ব্যবহার করে, কারণ এগুলোর গতি অসাধারণ এবং দীর্ঘ সময় আকাশে থাকতে পারে। যদিও আধুনিক যুদ্ধবিমানের তুলনায় এগুলো অনেক পিছিয়ে, তবুও ইরানের কিছু অভিজ্ঞ পাইলট এই বিমান চালাতে পছন্দ করেন। সেদিনের ফ্লাইটটি ছিল নিয়মিত মহড়ার একটু অংশ। পাইলট ছিলেন অত্যন্ত অভিজ্ঞ। কন্ট্রোল টাওয়ার থেকে তাকে যথারীতি অনুমতি দেওয়া হয়েছিল। শুরুতে সবকিছু একদম স্বাভাবিক ছিল। বিমানটি ইরানের আকাশে নির্ধারিত রুট ধরেই উঠছিল। মেঘের ভেতর দিয়ে কখনো উপরে উঠছিল, কখনো নিচে নামছিল। কিন্তু কিছুক্ষণ পরেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। পাইলট ধীরে ধীরে তার নির্ধারিত রুট পরিবর্তন করতে থাকেন। প্রথমে এটা খুব সামান্য মনে হয়েছিল। ইরানের রাডার কন্ট্রোল রুম প্রথমে ব্যাপারটা গুরুত্ব দেয়নি, কারণ অনুশীলনের সময় কখনো কখনো পাইলটরা সামান্য রুট পরিবর্তন করেন। কিন্তু কয়েক মিনিট পর পরিস্থিতি আলাদা হতে শুরু করে। কন্ট্রোল রুমের অপারেটররা দেখতে পান বিমানটি দক্ষিণ দিকে যাওয়ার বদলে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এটা কোনো সাধারণ বিচ্যুতি নয়। তখনই কন্ট্রোল রুম থেকে পাইলটকে সতর্কবার্তা পাঠানো হয়। তাকে বলা হয় যে সে ইরানের আকাশসীমা থেকে বের হয়ে যাচ্ছে এবং তাকে অবিলম্বে ফিরে আসতে হবে। পাইলট তখন শান্ত গলায় উত্তর দেয়। সে বলে যে সে বিষয়টি ঠিক করছে এবং তাকে আরও কিছু সময় দিতে হবে। কিন্তু বাস্তবে তিনি ফিরে আসছিলেন না, উল্টো আরও দ্রুত সীমানার দিকে এগিয়ে যাচ্ছিলেন। পুরনো F-4 টমক্যাট যুদ্ধবিমানটি তখন খুব নিচু উচ্চতায় উঠছিল। নিচু উচ্চতায় উড়লে অনেক সময় রাডারের পক্ষে বিমান শনাক্ত করা কঠিন হয়ে যায়। পাহাড় বা ভূমির প্রতিফলনের সাথে মিশে যায় সিগন্যাল। ধীরে ধীরে সেই বিমান ইসরায়েলের উত্তর সীমান্তের দিকে চলে আসে। এদিকে ইসরায়েলের রাডার কন্ট্রোল রুমে একটি অস্পষ্ট সিগন্যাল ধরা পড়ে। প্রথমে অপারেটররা সিগন্যালটি ঠিকভাবে বুঝতে পারছিল না, কারণ উত্তর সীমান্তে এমন কিছু ছিল না যা সাধারণত হুমকি তৈরি করে। অনেকেই ভাবলেন এটি হয়তো কোনো ভুল সিগন্যাল অথবা কোনো বেসামরিক বিমান। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। রাডারে দেখা যায় যে অজানা বিমানটি অত্যন্ত দ্রুতগতিতে ইসরায়েলের ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। তখনই জরুরি অ্যালার্ম বাজানো হয়। রেমন এয়ারবেজে থাকা পাইলটদের জরুরি ভিত্তিতে যুদ্ধবিমান উড়ানোর নির্দেশ দেওয়া হয়। এটাই ছিল সেই মুহূর্ত যখন দুপুরের নিস্তব্ধতা ভেঙে সাইরেন বেজে উঠেছিল। পাইলটরা যখন গাড়িতে চড়ে রানওয়ের দিকে ছুটছিলেন, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছিল। কয়েক মিনিট পরেই আরও ভয়াবহ কিছু ঘটে। অজানা সেই পাইলট হঠাৎ করেই একটি গাইডেড মিসাইল নিক্ষেপ করে। লক্ষ্য ছিল উত্তরাঞ্চলের একটি সামরিক স্থাপনা। দূর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। এটা আর মহড়া নয়, এটা সত্যিকারের হামলা। ইসরায়েলের রানওয়ে থেকে একের পর এক যুদ্ধবিমান উড়ে যেতে শুরু করে। আকাশ কেঁপে উঠছিল জেট ইঞ্জিনের শব্দে। কিছু ফাইটার জেট সরাসরি উত্তর সীমান্তের দিকে পাঠানো হয়। পাশাপাশি কয়েকটি ভারী অস্ত্রবাহী বিমানও আকাশে ওঠে। পুরো আকাশ যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রহস্যময় পাইলট ইতিমধ্যেই ঘুরে আন্তর্জাতিক আকাশসীমার দিকে চলে যাচ্ছিল। তার পরিকল্পনা ছিল দ্রুত আক্রমণ করে আরও দ্রুত বের হয়ে যাওয়া। সে জানত যে তাকে দ্রুত আন্তর্জাতিক আকাশসীমায় ঢুকে যেতে হবে, না হলে ইসরায়েলের যুদ্ধবিমান তাকে ধরে ফেলবে। ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের একটি এয়ার ডিফেন্স ইউনিট সক্রিয় হয়। এই এয়ার ডিফেন্স সিস্টেম সাধারণত পেট্রিয়ট সিরিজের মিসাইল ব্যবহার করে। একটি মিসাইল আকাশে ছোড়া হয়। এটি অসাধারণ গতিতে ধাওয়া শুরু করে সেই অজানা বিমানের পেছনে। আকাশে তখন দুটি সাদা ধোঁয়ার রেখা দেখা যাচ্ছিল।
একটি বিমানের আরেকটি মিসাইলের। অজানা পাইলট বুঝতে পারেন যে তার পেছনে মিসাইল আসছে, কিন্তু তিনি আতঙ্কিত হননি, বরং তিনি যুদ্ধবিমানটির গতি আরও বাড়িয়ে দেন। এই বিমান দেখতে পুরনো হলেও এটি প্রায় 2200 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি গতিতে উঠতে পারে। বিমানটি শব্দের গতির দ্বিগুণের কাছাকাছি বেগে এগিয়ে যেতে থাকে। পেছনে মিসাইল তাড়া করছে, সামনে আন্তর্জাতিক সীমানা। এটি ছিল সময়ের সাথে একটা প্রতিযোগিতা। কয়েক মুহূর্ত পরেই সেই পাইলট আন্তর্জাতিক আকাশসীমার কাছাকাছি পৌঁছে যান এবং তারপরই অদ্ভুত কিছু ঘটে। মিসাইল ধাওয়া বন্ধ হয়ে যায়, কারণ আন্তর্জাতিক আকাশসীমায় মিসাইল ছোড়া মানে আরেকটি জটিলতা তৈরি করা। ইসরায়েলের পাইলটরা শুধু দেখতে থাকেন কিভাবে সেই অজানা বিমান দূরে মিলিয়ে যায়। তারা কিছুই করতে পারেননি। এটা ছিল একটা পরিকল্পিত আক্রমণ। দ্রুত ঢোকা, দ্রুত আঘাত করা এবং দ্রুত বের হয়ে যাওয়া। পুরো ঘটনা ঘটেছিল মাত্র কয়েক মিনিটে, কিন্তু এর প্রভাব ছিল অনেক গভীর। পরে এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে নানা বিশ্লেষণ। অনেক সামরিক বিশেষজ্ঞ এই ঘটনা নিয়ে মন্তব্য করেন। কেউ কেউ বলেন এটা ছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার একটি বড় ব্যর্থতা। আবার কেউ কেউ বলেন এটা ছিল অত্যন্ত দক্ষ একজন পাইলটের সাহসী অভিযান। অনেকেই ধারণা করতে থাকেন যে হয়তো মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির মধ্যে আমেরিকা তাদের অনেক উন্নত মানের রাডার হারিয়েছে এবং ইসরায়েল আমেরিকার এই রাডার ব্যবস্থা সবচেয়ে বেশি ব্যবহার করত। তাই অনেকেই ধারণা করছেন হয়তো এসব কারণেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সেই সময়ের জন্য দুর্বল হয়ে থাকতে পারে। সবচেয়ে রহস্যময় বিষয় ছিল সেই পাইলটের পরিচয়। ইসরায়েল এখনও পুরোপুরি নিশ্চিত নয় যে সেই পাইলট আসলে কোন দেশের ছিল এবং তার আসল উদ্দেশ্য কী ছিল। যদিও বিমানটি ইরান থেকে এসেছিল, কিন্তু পাইলটের পরিচয় নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। তিনি ইরানের নিয়মিত বাহিনীর সদস্য ছিলেন নাকি কোনো বিশেষ মিশনের জন্য পাঠানো হয়েছিল, এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। কিন্তু একটা বিষয় পরিষ্কার যে এই ঘটনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। রেমন এয়ারবেজে সেদিন যে পাইলটরা জরুরি অ্যালার্ম শুনে ছুটে গিয়েছিলেন, তারা এখনও সেই ঘটনা ভুলতে পারেননি। তাদের মনে এখনও সেই প্রশ্ন ঘুরপাক খায় যে কিভাবে একটি পুরনো যুদ্ধ বিমান এত সহজে তাদের আকাশসীমায় ঢুকে গেল এবং আক্রমণ করে বেরিয়ে গেল। এই ঘটনা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন আনতে বাধ্য করেছে। নতুন রাডার সিস্টেম স্থাপন করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। কিন্তু একবার যে ভুল হয়েছে সেটা আর ফিরিয়ে আনা যায় না। ইতিহাসে এই ঘটনা লেখা হয়ে গেছে একটি সাহসী অভিযান হিসেবে, যা প্রমাণ করেছে যে প্রযুক্তি যতই উন্নত হোক, দক্ষতা এবং সাহসের কোনো বিকল্প নেই। আর সেই অজানা পাইলট এখনও কোথাও আছেন, হয়তো তার পরবর্তী মিশনের জন্য প্রস্তুত হচ্ছেন।